ধরে স্পেশাল বিসিএস এর গুঞ্জন শোনা যাচ্ছিল, স্পেশাল বিসিএস হবে হবে। তো শেষমেশ এটা সত্যি হতে চলেছে আর কি। তো আমিও মেসেঞ্জারে আপনার কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি যে স্পেশাল বিসিএস সম্পর্কে কিছু একটা বলতে, এটা নিয়ে একটা সেমিনার নেওয়া, কিভাবে পরীক্ষা হয়, কিভাবে প্রস্তুতি নিব, এই বিষয়গুলো নিয়ে আসলে প্রচুর মেসেজ আমি পেয়েছি ইনবক্সে। তারপরে সিদ্ধান্ত ছিল যে আপনাদের এই বিষয়ে আমি সেমিনার নিব, কিন্তু কবে নিব এটা আসলে আগে থেকে ফিক্সড করা হয়নি। তো আজকে যখন মোটামুটি এটা শিওর হয়ে গেলাম যে মোটামুটি পিএইচসি এ ব্যাপারে প্রায় কাজ শুরু করছে, তখনই সিদ্ধান্ত নিলাম যে এটার দেরি করা ঠিক হবে না, শুরু করা যেতে পারে। বিশেষ করে যারা কিনা 47তম বিসিএস দিবেন না বা 48তম বা এর পরের বিসিএস গুলো যারা একদম নতুন হবেন, হ্যাঁ, তাদের জন্য তো অন্তত পক্ষে বসে থাকার কোনো সুযোগ নাই। অনেকে আছে যে 47 অ্যাপ্লাই করতে পারেন নাই, তো তাদের হিসাবটা বাদ। কিন্তু 48 যারা আছে, একদম নতুন যারা আছে, তাদের জন্য তো আসলে প্রস্তুতি শুরু করা উচিত এখন থেকেই। ঠিক আছে? কারণ এই ৩৯ এবং ৪২ এরকম মানে দেন নাই, মানে এরকম ক্যান্ডিডেটই সবচেয়ে বেশি হবে। ঠিক আছে? দিয়েছে এরকম ক্যান্ডিডেট খুব কম হবে। কারণ ৩৯-এ বিশেষ মানে যখন বিসিএস হইল, বিসিএসটা তখন একটা উল্লেখযোগ্য সংখ্যক ক্যাডার হয়ে গেছে। এরপরে যারা ছিল তারা ৪২-এ ম্যাক্সিমাম সংখ্যক হয়ে গেছে। এরপরে আবার জেনারেল বিসিএস এর মাধ্যমে অনেকগুলো ক্যাডার হয়ে গেছেন অলরেডি। তাহলে অনেকদিন পরে মোটামুটি আরেকটা বিসিএস ধরা যাচ্ছে মাঝখানের সময়টাতে, যেহেতু স্পেশাল আর হয়নি। তারপরে ৩৯ এবং ৪২ যারা আছেন তারা তো এটা কমপ্লিট করছেন না, এটা একটা বিষয়। তো এখানে দেখা যাবে যে রিমেইনিং যারা ক্যাডার হন নাই বা নতুন যারা আছে তাদের এখানে কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে, নতুন যারা আছেন। তো সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে মেডিকেল পার্টে ইন জেনারেল সবাই একই রকম মার্কই পেয়ে থাকে, প্রায় কাছাকাছি মার্কই পেয়ে থাকে। একদম নতুনরা যারা তারা আরো বেশি মার্ক পেয়ে থাকে স্বাভাবিকভাবে, তবে মোরলেস মেডিকেল পার্টের নাম্বার কিন্তু কাছাকাছিই থাকে সবার। তো মূল পার্থক্যটা কিন্তু গড়ে যায় জেনারেল পার্টের মধ্যে। কারণ জেনারেল পার্টের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে কিভাবে, সেটা হচ্ছে একদম নতুন যারা তারা জেনারেল পার্টের প্রস্তুতি কমপ্লিট করতে পারে না, তারা কিনা আবার ওই মেডিকেল পার্টের দিয়ে এগিয়ে যেতে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা একটা মধ্যম পন্থা অবলম্বন করে তারা কিন্তু অবশ্যই টিকে, জেনারেল পার্টেও আগে থেকে পড়েছে ভালো, মেডিকেল পার্টেও তারা খারাপ না, আগের যে পড়া আছে ওই পড়াগুলো রিভিশন করলেই হয়ে যায়। মেডিকেল পার্টের জন্য আহামরি খুব বেশি টেনশন করার দরকার নেই। কারণ আপনি মেডিকেল লাইফে যা পড়ে এসেছেন ততটুকুই যথেষ্ট। এমনি সিলেবাস বলা আছে, সিলেবাসটা আমি দেখাই দিব, ওইটুকু আপনি যদি খেয়াল রাখেন তাহলেই এনাফ। যাই হোক, আমরা তাহলে শুরু করি। যে এখানে সিলেবাস, এক্সাম মেথড এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, এবং সাথে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট আপনাদের বলে দিয়েছি যে যে অন স্পট রেজিস্ট্রেশনের কথা বলেছিলাম, যে রাত 10টা থেকে 12টা পর্যন্ত অন স্পট রেজিস্ট্রেশন হবে। তো এই সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবেন, ৩,৯৯৯ টাকায় যারা রেজিস্ট্রেশন করবেন, তারা কিনা মেডিকেল বা ডেন্টাল পার্ট, হ্যাঁ, মেডিকেল আমরা শুনছি এটা শিওর, এন্ড ডেন্টালটা এখন পর্যন্ত শিওর হয় না সার্কুলার পর্যন্ত। তবে এটা একটা সম্ভাবনা রয়েছে যে ডেন্টালের সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবার থাকার। ৪২-এ ছিল না, ৩৯-এ ছিল, তো এবার ৪৮-এ আসার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। তাহলে এটাতে রেজিস্ট্রেশন করলে আপনারা মেডিকেল পার্ট যেটা বা ডেন্টাল পার্ট যেটা থাকবেন, এটা মোরলেস ফ্রি থাকবে। অর্থাৎ এখানে টোটাল আমি যদি কোর্স ফি ধরি, টোটাল কোর্স ফি হলো ৬,৫০০ টাকা। হ্যাঁ, ৬,৫০০ টাকা। এখন ভর্তি হলে, অন স্পট ভর্তি হলে এই ৪,০০০ টাকায় ভর্তি হলে আপনি ফুল কোর্সের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন। তাহলে এটা আমি বলে দিলাম। এখন টোটালি আমি আলোচনা করব অন স্পট রেজিস্ট্রেশন। এটা আছে এখানে, এই সেন্ড মানি অপশন রয়েছে, এটাতে আপনি এই অ্যামাউন্টটা পাঠিয়ে রাখবেন। পাঠিয়ে রাখলে আপনার এটা বুকিং হয়ে গেল অন স্পট রেজিস্ট্রেশনের জন্য। এরপরে যখন ফর্ম পূরণ করতে বলা হবে তখন আপনি ফর্মটা পূরণ করবেন। আপাতত এটা পাঠিয়ে রাখলেই হবে। তাহলে এই জায়গাটুকু যেটা আছে এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অন স্পট রেজিস্ট্রেশন যেটা আছে এটার জন্য আর কি। ঠিক আছে? আর যারা এটা মিস করে যাবেন তারা কমেন্টের মানে ওই লিঙ্ক যেটা আছে সেটা খেয়াল করলে হবে। চলমান চলমান কোর্স সমূহ যেটা দেওয়া আছে, চলমান কোর্স সমূহের মধ্যে ক্লিক করলে দেখা যাবে যে কোনো একটা কোর্সে পেমেন্ট অপশন গুলো দেওয়া থাকবে, যে কোনো একটাতে এটা পেমেন্ট করলেই হয়ে যাবে। ঠিক, আমি মেইন টপিকটাতে যাচ্ছি, সেটা হলো এক্সাম টাইপ অ্যান্ড মেথড। ৩৯ এবং
42-এর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারবো 39 এবং 42 যেটার দিকেই দেখবেন সিলেবাসের দিকে যদি তাকান তাহলে পরীক্ষাটা মূলত হয় হচ্ছে আমরা এমনি কি বিসিএস পরীক্ষা হয় প্রিলি রিটেন এন্ড ভাইবা। প্রিলি হচ্ছে প্রাইমারি সিলেকশনের জন্য ব্যবহার করা হয়, তারপরে ওখান থেকে ক্যান্ডিডেট সংখ্যা কমে নিয়ে এসে রিটেন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা নেওয়া হয়। এবং পরবর্তীতে যখন ফাইনাল রেজাল্ট দেওয়া হয় তখন কি হয়, রিটেন এবং ভাইবা, রিটেন প্লাস ভাইবা মার্ক যোগ করে কিন্তু ফাইনাল রেজাল্টটা দেওয়া হয়। ঠিক আছে, এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম না, স্পেশাল বিসিএসেও কিন্তু আপনাকে রিটেন এবং ভাইবা মার্ক যোগ করে আপনাকে ফাইনাল রেজাল্টটা দেওয়া হবে, অর্থাৎ এখানে রিটেন এবং ভাইবা পরীক্ষাটা হবে। ঠিক আছে, রিটেন এবং ভাইবা পরীক্ষা, এটা জেনারেল বিসিএস এর মতো যে প্রিলিমিনারি পরীক্ষা হয় বাছাই করে পরীক্ষা যেটা নেওয়া হয় সেটা কিন্তু হবে না, প্রাথমিক বাছাই যেটা হয় সেটা হয় না, কারণ ওরকম ক্যান্ডিডেট হয় না। হিউজ সংখ্যক যে আমার জেনারেল বিসিএস গুলোতে দেখা যাচ্ছে যে 3-4 লাখ ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, তো এই যে স্পেশাল বিসিএস গুলোতে অত স্টুডেন্ট কিন্তু হয় না, অত পরীক্ষার্থী কিন্তু হয় না, সুতরাং প্রিলিমিনারি বাছাইয়ের দরকার হয় না। তবে এখানে স্পেশাল যেহেতু খুব দ্রুত পরীক্ষা কমপ্লিট করতে হবে, এই জন্য এই রিটেন এক্সামটা হয় হলো এমসিকিউ টাইপের, যেটা কিনা আপনারা বলতে পারেন প্রিলিমিনারি টাইপের। তবে পরীক্ষাটা নামটা কিন্তু এমসিকিউ টাইপ রিটেন এক্সাম, এটা কিন্তু প্রিলি এক্সাম না, যে অনেকে বলবে প্রিলি এবং ভাইবা, প্রিলি এবং ভাইবা। হ্যাঁ, প্রিলির মতো করে পরীক্ষাটা হচ্ছে, তবে সেটা রিটেন পরীক্ষা বলতে হবে, রিটেন এবং ভাইবা। তবে রিটেন পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ টাইপ বা প্রিলির মতো করে হচ্ছে। এটা এই এই পার্থক্যটা কিন্তু এখানে রয়েছে, এটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের, পার্থক্যটা কিন্তু এখানে আছে। ওকে, তাহলে তাহলে এমসিকিউ টাইপ রিটেন এক্সাম, এটা 200 মার্কের পরীক্ষা হবে। 2 ঘন্টা পরীক্ষা, নেগেটিভ মার্ক অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমই 0.50 থাকবে। ভাইবা এক্সাম হয় হচ্ছে 100 মার্কের, যার পাস মার্ক হলো 50% নাম্বার, 50 নাম্বার। আর এক্সাম সেন্টারটা হয় ঢাকায়। এমনি জেনারেল বিসিএস গুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা বিভাগীয় শহরেই পরীক্ষাগুলো হচ্ছে, কিন্তু স্পেশাল বিসিএস গুলো দেখেছি আমরা মানে ঢাকাতেই হয়, কারণ অত সংখ্যক ক্যান্ডিডেট হয় না যাতে প্রত্যেকটা বিভাগীয় শহরে এটার সেন্টার ফেলার দরকার আছে। ঠিক আছে, যে সংখ্যক ক্যান্ডিডেট হচ্ছে, যে কয়েক হাজার ক্যান্ডিডেটই হোক না কেন, এটা ঢাকার মধ্যেই খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় এটা। ইফ ইউজ দেন আদার সেন্টার, আমি এটা বলে দিয়েছি, কিন্তু ওই পরিমাণ মানে ক্যান্ডিডেট হবে না যে লাখে লাখে ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, তখন অন্য কোনো মানে এমনি লাখ ক্যান্ডিডেট হলে তো ঢাকাটাই ম্যানেজ করতে পারে ইজিলি। হ্যাঁ, ঢাকার বাইরে যাওয়া লাগে না সেক্ষেত্রে, তো এটা তো অত ক্যান্ডিডেট হয় না খুব, মানে যেহেতু কম ক্যান্ডিডেট হয় সুতরাং ঢাকাতেই আপনাকে পরীক্ষাটা দিতে হবে, অর্থাৎ এখানে রিটেনটাও ঢাকায় দিচ্ছেন, পরবর্তীতে ভাইবা যখন দিবেন তো সেটাও ঢাকাতে এসেই দিবেন। তো এটা হচ্ছে মানে এক্সাম সিস্টেমটা। তাহলে টোটাল 300 মার্কের পরীক্ষা, 200 মার্কের রিটেন এক্সাম এমসিকিউ টাইপ, আর 100 মার্কের ভাইবা এক্সাম। তো এখানে কিন্তু ক্রিটিক্যাল বিষয় সেটা হচ্ছে যে আপনি এমনি জেনারেলি যখন 900 মার্কের বা 1100 মার্কের রিটেন দেন মানে জেনারেল বিসিএস গুলোতে, তখন কিন্তু লিখে মানে অনেকটা পার্থক্য করা যায়, যে অনেকে ভালো লিখলে কিন্তু একটা ভালো নাম্বার তুলতে পারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে 0.50, এই 0.50-র মধ্যে এমসিকিউ টাইপের যে পরীক্ষা 0.50 এই একটা নাম্বারই কিন্তু অনেক থাকবে। মোটামুটি যে এমসিকিউ টাইপ রিটেন এক্সামের নাম্বারটা মোটামুটি মোরলেস সমান সমানই থাকবে, কাছাকাছি থাকবে, দেখা যাবে যে এই একটা নাম্বারেই কিন্তু, যদি আমি ধরি যে 120.50, এই নাম্বারেই কিন্তু 50, এটাতেই কিন্তু অনেকগুলো ক্যান্ডিডেট থাকবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে পার্থক্য করে দিবে কিন্তু ভাইভা এক্সামটা, মোস্ট ইম্পর্টেন্টলি ভাইভা এক্সামটা কিন্তু খুব পার্থক্য করে দিবে, কারণ ভালো ভাইভা বোর্ড পড়লে সে মোটামুটি সে ক্যাডার হয়ে যাবে, এটা একটা কথা। আর কেউ মোটামুটি একই রকম পরীক্ষা দিয়েছে, দেখা গেল যে ভালো ভাইভা এক্সাম যদি কেউ দেয়, যে 100 মার্কের মধ্যে কেউ হয়তো 70 পাইলো আর কেউ হইলো এখানে 65 পাইলো, পরের নাম্বারই দেখা যাবে এরকম, এখানে কিন্তু 5 নাম্বার ডিফারেন্স হয়ে যায়। বা যদি একটু কমও করে, যে 70 পাইলো আর একজন একটু 68 করলো, তাহলে 2 মার্কের ডিফারেন্স হয়ে যাচ্ছে। তা এটা আমি মিনিমাম ধরলাম, তো এরকম যদি মার্কেট ডিফারেন্স হয় তারপরেও কিন্তু এখানে হিউজ একটা মানে সেম ডিফারেন্স হওয়ার কারণে কিন্তু ভাইবা একটু 19-20 হইলেও কিন্তু এখানে একটা ভ্যারি করবে, ভাইবাটা মোস্ট ইম্পর্টেন্ট। তার আগে যদি আপনি এমসিকিউ টাইপ রিটেন এক্সামে যদি একটু বেশি নাম্বার নিয়ে আসতে পারেন, যদি মনে হয় যে আপনার 140 নাম্বার আপনি এমসিকিউ টাইপ রিটেন এক্সামে পাইলেন, তখন যদি আপনি এখানে ভাইভা নাম্বারে যদি 2-4 নাম্বার কমও পান, তাহলে কিন্তু সেখানে উতরায় যাবেন আপনি, কিন্তু এই এমসিকিউ টাইপ রিটেন এক্সামে কিন্তু তখন আপনার নাম্বারটা বেশি বাড়াইতে হবে, সেক্ষেত্রে প্রস্তুতি আপনাকে বেশি নিতে হবে, প্রস্তুতি ভালো করতে হবে। এটা প্রস্তুতি ভালো করা ছাড়া তো আপনি কনফিডেন্টলি দাগাইতে পারবেন না,
কনফিডেন্ট না দাগাতে পারলে তো এমসিকিউ পরীক্ষা আপনি রিস্কটা নিতে যাবেন না যে এত বেশি দাগাবো, রিস্ক নিয়ে যায় পরে আমি প্রিলি মানে এই রিটেন পরীক্ষা উত্তীর্ণই হলাম না, ভাইবার জন্য বসলামই না। তো সুতরাং সেভাবে আপনাকে নিজেকে রেডি করতে হবে যাতে সেরকম নাম্বার আপনি পেতে পারেন। ওকে, মাঝে মাঝে আপনাদের প্রশ্ন নিব, যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা আমাকে জানাবেন অবশ্যই। নাফিসা নূর নিতা বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্পেশাল বিসিএস এর সার্কুলার কবে হতে পারে? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হট টপিক, যে কবে সার্কুলারটা হতে পারে। হ্যাঁ, এটা মানে সার্কুলার যেহেতু এটা নিয়ে কাজ চলতেছে, তো সার্কুলার প্রসিড করতে মিনিমাম কিছুটা সময় লাগে। যখন থেকে কাজ শুরু করবে সেখান থেকে মিনিমাম একটা মাস সময় আপনাকে দিতে হবে। তার মানে এখান থেকে যদি সর্বোচ্চ সময় যারা যদি ট্রাই করে তাহলে আগামী 1 মাসের মধ্যে সার্কুলারটা হয়ে যাবে, এখন থেকে যদি এটা মনে হয়। এখন সব মিলে একটা সিদ্ধান্ত আসতে পারে, তবে আশা করা যায় যে সার্কুলার যবেই দেখ না কেন, যেদিনই দেখ না কেন, পরীক্ষা কিন্তু এবছরের মধ্যেই হয়ে যাবে। পরীক্ষা কিন্তু এইভাবে এই বছরের মধ্যে হয়ে যাবে। সুতরাং সার্কুলার কবে দিল না দিল এটা কিন্তু ফ্যাক্ট না। ঠিক আছে, কারণ সার্কুলার দেওয়ার আগে আরো কিছু কারেকশন আসবে, বয়সের কারেকশন আসবে। 32 বছর বয়স এমনিতেই দেওয়া আছে, এই বয়সটা 34 করেই একটা সার্কুলার নিয়ে আসবে আশা করা যায়। তাহলে সেক্ষেত্রে আপনাকে 34 করার মতো একটা সময় দিতে হবে। ঠিক আছে, তো তো ওইটা হয়ে গেলে দেখা যাবে দ্রুত সার্কুলার আবার দিয়ে দিল, কিন্তু ওইটার জন্য আবার বসে থাকেন না, সার্কুলার দেয় নাই আমি প্রস্তুতি নিব না। সার্কুলার না দেওয়ার মানে দেওয়ার আগ পর্যন্ত কিভাবে প্রস্তুতি নেবেন সেটা নিয়ে আমি কথা বলবো আজকের এটাতে। আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশন এন্ড সিলেবাসটা দেখি। আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা আগে দেখি, তারপরে সিলেবাসটা। জেনারেলের যে 100 মার্ক রয়েছে, 100 মার্কের মধ্যে এটা কিন্তু আমরা যদি খেয়াল করি যে জেনারেল বিসিএস গুলোতে যদি আমরা খেয়াল করি যে 200 মার্কের পরীক্ষাটা হচ্ছে, তো 200 মার্কের মধ্যে থেকে কিন্তু দেখা যায় যে 135 মার্কের পরীক্ষায় কিন্তু এই 100 নাম্বারে কিন্তু কনভার্ট করা হয়েছে। তার মানে জেনারেল প্রস্তুতির যে একটা অংশ 200 মার্কের মধ্যে যেটা হয়, হ্যাঁ, দেখা যাচ্ছে যে জেনারেল প্রস্তুতির ক্ষেত্রে এটাতে 35 থাকে, এটাতে 35 থাকে, 70 হয়, তারপরে 30, 100, 100 হয়ে যাচ্ছে, তারপরে 20, আরো বেশি হচ্ছে 120, আবার 15, 100, হ্যাঁ 35 35 তো 70, 70 30, 100, 100 আর 20, 120, 120 আর 30, 150। আমি প্রথমে ভুল করে ফেলছি, হ্যাঁ, কম করে বলছিলাম। তার মানে দেখেন জেনারেল বিসিএস এ 200 মার্কের পরীক্ষা হয়, এই 200 মার্কের মধ্যে 150 মার্ক হলো এই 6টা সাবজেক্টে, 150 মার্ক হলো এই 6টা সাবজেক্টে 150 মার্কের পরীক্ষা হয়। হুম, সেই 150 মার্ক থেকে, সেই 150 মার্কের যে সাবজেক্ট গুলো আছে 6টা সাবজেক্ট থেকে প্রশ্ন হবে 100 মার্কের। কিন্তু সিলেবাসটা কিন্তু সেমই, সিলেবাস কিন্তু সেমই। হ্যাঁ, যেখান থেকে 150 মার্কের প্রশ্ন হয় জেনারেল বিসিএস গুলোতে, সেই জায়গা থেকে 100 মার্কের কোশ্চেন হবে এখন। তার মানে 150 মার্কের কিন্তু আপনি জেনারেল বিসিএস যখন আপনি দিচ্ছেন তখনকার 150 মার্কের প্রস্তুতির সমান কিন্তু হচ্ছে। তার মানে নাম্বার কম হইলেও এখানে কিন্তু কোনো অংশেই কম না। বাদ বাকি যে 50 মার্কের প্রস্তুতি, এটা কিন্তু খুব বেশি প্রস্তুতি থাকে না। সাধারণ বিজ্ঞান থাকে, কম্পিউটার থাকে, ভূগোল থাকে, নৈতিকতা, মূল্যবোধ থাকে। হুম, এই বিষয়গুলো কিন্তু থাকে। বাদ বাকি আরো 4টা সাবজেক্ট থাকে, হ্যাঁ, খুব বেশি কিন্তু সেক্ষেত্রে থাকে না। খুব ইজি ইজি সাবজেক্ট, সাধারণ বিজ্ঞান ইজি সাবজেক্ট। তারপরে মানে মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা, তাদের কথা আমি যদি চিন্তা করি, তারা সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, সুতরাং সায়েন্স কষ্ট হয় না, কম্পিউটার কষ্ট হয় না। হ্যাঁ, তারপরে আর থাকে হচ্ছে ভূগোল আর নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। এই কথাগুলো আমি কেন বলছি, কেন বলছি বলছি এটা, কারণ দেখেন আপনি অনেক ক্যান্ডিডেট আছে যারা 47তম বিসিএস পরীক্ষা দিবেন, তারপরেও 48তম স্পেশাল হলে সেটাও তারা দিবেন। অনেকে আছে যে 47তম বিসিএস এর দিকে ফোকাস না করে 48 স্পেশাল আসবে সেটার দিকে মানে ফোকাস করে এখনকার 47তম বিসিএস প্রিলির প্রস্তুতি সেটা হ্যাম্পার করছেন। এটা খেয়াল রাখবেন যে 47তম বিসিএস প্রিলির আগে কখনোই 48তম বিসিএস স্পেশাল হবে না। 47তম বিসিএস প্রিলিটাই আগে হয়ে যাবে, কারণ এটা সব মোটামুটি কমপ্লিট, সেটা পরীক্ষা নেওয়া বাকি রয়েছে প্রিলি। তার মানে আপনাকে এই 150 মার্কের প্রস্তুতি যদি আপনি কমপ্লিট করেন, মানে 47-এর জন্য যদি এই 150 মার্কের প্রস্তুতি আপনি কমপ্লিট করেন, তাহলে এখানকার 100 মার্কের প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আবার এই এক্সাম্পলটা মানে এটা যদি আমি বলি, এটা অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য যারা 48তম প্রথমবার দিবেন বা স্পেশাল প্রথমবার দিবেন। তারা যদি এই 100 মার্কের প্রস্তুতি নেন, মূলত তারা পরবর্তী 49তম বিসিএস যদি দেওয়া লাগে তাদেরকে, তাদের কিন্তু এই 100 মার্কের প্রস্তুতি নিয়ে থাকার থাকার কারণে মানে
পরবর্তীতে 49তম বিসিএস এর কিন্তু 150 মার্কের প্রস্তুতি হয়ে যাবে তাদের জন্য। তার মানে এই জেনারেল পার্টের যে 100 মার্ক বা যেটাই ধরে না কেন 6টা সাবজেক্টের প্রস্তুতি আমাকে সেইভাবেই নিতে হবে, যাতে আমাকে এটা মেডিকেলের প্রস্তুতি মানে এই স্পেশাল বিসিএস এর প্রস্তুতিটাও কভার করে, প্লাস পরবর্তীতে আমাকে বা যাদের ক্ষেত্রে 47 দিবেন তাদের যেন জেনারেল বিসিএস এর যে মার্কটা, হ্যাঁ 150 মার্ক, এটাও যেন কভার করে। তো সেইভাবে আমাকে প্রস্তুতি নিতে হবে। এমন না যে আপনি প্রস্তুতি শুরু করলেন এবার যে জেনারেলটা কোনো মতো 100 মার্কের প্রস্তুতি নেই। হ্যাঁ, তো কোনো মতে বলতে আসলে কোনো প্রস্তুতি নাই, নিলে আপনাকে ভালোভাবেই নিতে হবে। যে এ ছেড়ে ছেড়ে পড়বেন, আবার পরবর্তীতে আবার পড়বেন, হ্যাঁ এখানে কিন্তু কেউ ছাড় দিবে না আপনাকে। তো যেটার জন্য পড়বেন, আপনি জেনারেল বিসিএস পড়েন আর স্পেশাল বিসিএস পড়েন, সেটা একদম ফুললি কনসেন্ট্রেশন দিয়ে আপনাকে পড়তে হবে। কোনো ছাড় দিয়ে এখানে পড়ার সুযোগ নাই যে এবার একটু কোনো মতো পড়ি স্পেশালের জন্য, 100 মার্কের জন্য। 100 মার্কই তো মূলত কিন্তু 150 মার্কের সিলেবাস। হ্যাঁ, 150 মার্কিং সিলেবাস, সেটা 100 মার্কে নিয়ে আসা হয়েছে নাম্বার কমে টমে, এটা আপনার মনে হতে পারে। ঠিক আছে, তাহলে তাহলে দেখা যাবে যে আপনি স্পেশালটাও হারাবেন, পরবর্তীতে জেনারেল বিসিএস যেটা আছে সেটাও কিন্তু হারানোর সম্ভাবনা রয়েছে বেশি। তাহলে এখানে নাম্বারটা কমে আসলো, যে বাংলার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে 20 মার্ক, ইংলিশের ক্ষেত্রেও 20 মার্ক, বাংলাদেশে 20 মার্ক, ইন্টারন্যাশনাল 20 মার্ক, 4 বিষয় 80 হয়ে গেল। আর 20 মার্ক থাকলো একটা ম্যাথের হলো 10 মার্ক এবং মেন্টাল অ্যাবিলিটির 10 মার্ক। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এখান থেকেও কিন্তু একটু ভিন্নতর কিছু প্রশ্ন আসে। কখনো আবার ডেইলি সায়েন্স বা কম্পিউটার রিলেটেড যদি সাম্প্রতিক কোনো প্রশ্ন থাকে, সেখান থেকেও আমরা অনেক প্রশ্ন আসতে দেখছি। ঠিক আছে, এর আগের বিসিএস গুলোতে কি বললাম, কম্পিউটার এবং বিজ্ঞান রিলেটেড যদি সাম্প্রতিক কোনো প্রশ্ন থাকে সেখান থেকেও আসতে পারে 1-2টা প্রশ্ন। এটা নিয়ে ওরিড হওয়ার কোনো দরকার নেই, ওর জন্য এখন আপনি পড়তে যাবেন সেটারও কোনো দরকার নেই। তাহলে এটা গেল জেনারেল পার্টের মধ্যে। তারপর আসেন ডেন্টাল পার্ট 100। হুম, মেডিকেল ডেন্টাল পার্ট আমি দুইটা নিয়ে আসলে কথা বলবো। মেডিকেল ডেন্টাল পার্ট দুইটা নিয়ে আসলে কথা বলবো। কারণ হচ্ছে এখানে ডেন্টাল এবার থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তারপর সার্কুলার যখন হবে, আর আজকে কথা বলছি একবারই আমি কথা বলবো সেটা। ঠিক আছে, তাহলে দেখেন মেডিকেল পার্টের মধ্যে যদিও মেডিকেল পার্টে যেটা বলা আছে, আমরা যখন জেনারেল বিসিএস দেই, জেনারেল বিসিএস এর যে রিটেন সিলেবাস রয়েছে, রিটেন এক্সাম যে 200 মার্কের রিটেন এক্সাম দেই, যখন মেডিকেল বা ডেন্টাল পার্টে যখন 200 মার্কের রিটেন এক্সাম দেই, তখন যে সিলেবাসটা দেওয়া আছে, তো মানে রিটেন এক্সামের যে সিলেবাসটা দেওয়া আছে, এই রিটেন এক্সামের সিলেবাসটাই হুবহু কপি করে 39 এবং 42তম স্পেশাল বিসিএস এ দিয়ে দেওয়া হয়েছিল। কারণ রিটেনের ওটা থেকে আগে রিটেন কোশ্চেন হইতো। আর এখান থেকে ওই সিলেবাস গুলো বা ওই টপিক গুলো থেকেই এমসিকিউ এক্সাম গুলো হবে, খুবই পার্থক্য। তো সেম, সিলেবাসটা আমি দেখাই দিবনি কিভাবে কোথায় সিলেবাসটা পাবেন, এখানে দেওয়া আছে এখানে। তাহলে ওইটাতে আবার কি করা আছে, ওইটাতে দেখা গেল যে 200 মার্কের মধ্যে 100 মার্ক মানে মানে পার্থক্য করা আছে, যে 200 মার্কের মধ্যে দুইটা পার্ট করা ছিল, পার্ট 1 এবং পার্ট 2, এইভাবে ভাগ করা ছিল রিটেন সিলেবাসটা। যদি ওই সিলেবাসটা ভাগ করে কিন্তু এমসিকিউ পরীক্ষা আসে না, বা রিটেন পরীক্ষাতেও এরকম ভাবে প্রশ্ন আসে নাই, টোটাল 200 মার্কের রিটেন প্রশ্ন পরীক্ষা হইতো। কিন্তু এখানে কি হবে, টোটাল 100 মার্কের হবে ওই একই সিলেবাস থেকে। তারপরে ওখানে পার্ট 1 এবং পার্ট 2 করে ভাগ করে দেওয়া আছে, আমি ঠিক সেভাবে পার্ট 1 পার্ট 2 করে ভাগ করে এখানে নিয়েছি, যেভাবে সিলেবাসটাতে বলা আছে, যেভাবে সিলেবাসে বলা আছে। কিন্তু এমন না যে আসলে ওইটাই মেইনটেইন করতে হবে, এমন না, তবে সাবজেক্টগুলো মোরলেস এরকম ভাবে আপনাকে করতে হবে। যেমন ফিজিওলজি থেকে 25টা প্রশ্ন আসে পার্ট 1 এ, অ্যানাটমি থেকে 25টা, মেডিসিন থেকে 25, এন্ড প্যাথোলজি থেকে 25। তো এইভাবে টোটাল 100 মার্ক, মানে এই চারটা সাবজেক্টের কথা বলা আছে, ফিজিওলজি, অ্যানাটমি, মেডিসিন এন্ড প্যাথোলজি। এটা বেসিক সাবজেক্ট গুলো থেকে আসলে মূলত প্রশ্ন এসেছে, ফিজিওলজি, অ্যানাটমি এন্ড প্যাথোলজি, এন্ড পরবর্তীতে ফাইনাল ইয়ারে যেটা পড়া হয়েছে মেডিসিন, সেখান থেকে প্রশ্ন আসে। এই, তো এগুলোর জন্য কিন্তু খুব বেশি আগে যে আপনি মেডিকেল লাইফে যে পড়াশোনা করেছেন সেই পড়াশোনায়, প্লাস আপনার যদি নোট বা গাইড বইগুলো থাকে সেগুলো থেকেও আপনি পড়তে পারবেন, সিলেবাস ধরে ধরে ওই গাইডগুলো থেকে পড়তে পারবেন। আর আমাদের এই কোর্সে আমরা সেভাবেই পিডিএফ গুলো দিয়ে দিব, সরাসরি এখান থেকে মেডিকেল বা ডেন্টাল পার্টের জন্য আলাদা করে সরাসরি ক্লাসের কোনো দরকার নাই। ঠিক আছে, আমি মনে করি এটা দরকার হবে না। তারপর ডেন্টাল পার্টে যেটা আছে, ডেন্টাল পার্টে মার্ক ডিস্ট্রিবিউশন ঠিক এইভাবে নাই, মানে সরাসরি বলে দেওয়া নাই যে মার্কটা আসলে এইভাবে আছে, তবে ওখানে দুইটা পার্ট বলা আছে, পার্টটা ঠিক আছে, মার্ক ডিস্ট্রিবিউশনটা এইভাবে সরাসরি বলে দেওয়া নেই। তো এখানে কি আছে, পার্ট 1 এ মানে ওরাল সার্জারি অ্যান্ড অ্যানাস্থেসিয়া নামে সাবজেক্ট নামটা এইভাবে আসলে দিয়েছে, যেটাকে আমরা মানে ওএমএস নামেই জানি। হ্যাঁ, এটার 25 মার্ক। কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এর সাথে ডেন্টাল রেডিওলজি বলা আছে, এটার জন্য 25 মার্ক।
তারপরে প্রস্থোডন্টিক্স এবং অর্থোডন্টিক্স একসাথে বলা আছে সেখানে, এটার জন্য ধরে নিলাম 25 মার্ক। আর এখানে আরো মোটামুটি 3টা ভাগ দেওয়া আছে, একটা চিলড্রেন ডেন্টিস্ট্রি, 2 নম্বর প্রিভেন্টিভ অ্যান্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি, 3 নম্বর হচ্ছে ডেন্টাল জুরিসপ্রুডেন্স। এই 3টা, তার মানে সেকেন্ড পার্টের মধ্যে 5টা যদি আমরা সাবজেক্ট ভাগ করেন তাহলে 5টা হচ্ছে প্রস্থোডন্টিক্স, অর্থোডন্টিক্স, চিলড্রেন ডেন্টিস্ট্রি, দেন প্রিভেন্টিভ অ্যান্ড কমিউনিটি ডেন্টিস্ট্রি, ডিপিএইচ যেটা জিপিএস এর মধ্যে যা পড়েছেন সেটাই, ডেন্টাল জুরিসপ্রুডেন্স। এটা একটা আলাদা করে টপিক বলা আছে, খুব বেশি প্রশ্ন এখানে নাই। তাহলে এখানে 25-25 ধরতে পারেন। তাহলে টোটাল কিন্তু এখানে 5টা সাবজেক্ট, এখানে 3টা সাবজেক্ট ধরতে পারেন ডেন্টাল রেডিওলজি, যদি ডেন্টাল রেডিওলজি আপনি কনজারভেটিভ ডেন্টিস্ট্রির মধ্যেই পড়ছেন বা বিভিন্ন জায়গায় এটা পড়া হয়েছে এটা সম্পর্কে। তো মোটামুটি এই যে টপিক গুলো বা এই সাবজেক্টে, অনেকে আছে যে সাবজেক্টই জানেন না আসলে কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। তো এগুলো ম্যাক্সিমামই দেখেন ডেন্টালের ক্ষেত্রে সবগুলোই ফাইনাল ইয়ারের সাবজেক্ট, দুই একটা থার্ড ইয়ারের সাবজেক্ট আছে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমামই কিন্তু সেকেন্ড ইয়ারেও মনে হয় আছে একটা, এরকম। ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু ফাইনাল ইয়ারের। ওকে, তাহলে দেখেন ডিটেল সিলেবাসের মধ্যে, ডিটেল সিলেবাস এইটা যেটা বলা আছে এটা 39তম বিশেষ মানে বিশেষ পরীক্ষাতে আসছিল 2018-তে, হয়েছিল 2020-এ হয়েছিল 42তমটা। তো 39 এবং 42-এ যেটা সিলেবাসটা সেমই ছিল, শুধু আন্তর্জাতিকের ক্ষেত্রে একটা জায়গায় অতিরিক্ত একটা টপিক ইনকর্পোরেট করেছিল এই। ঠিক আছে, সিলেবাস একই, আপনি জেনারেল বিসিএস এর যে সিলেবাস, সেই সিলেবাসটাই নেওয়া হয়েছে, শুধু এখানে কি করা হয়েছে, নাম্বারটা কমে দেওয়া হয়েছে, আর কিছু না। এই যে বাংলা ভাষার মধ্যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোই আছে, এখানে নাম্বারটা কমিয়ে 15 করে দেওয়া হয়েছে। সাহিত্যের অংশে আরো কমানো হয়েছে, 5 করে দেওয়া হয়েছে, একদম কম করে দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়েও আমি কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা, সাথে সাথে আমি বলে যাই যে অনেকে হইতে পারে যে আমি এটা প্রিপারেশন স্ট্র্যাটেজির কথা আমি বলি, যদিও এখানে আহ, আচ্ছা এখানে আচ্ছা এখান থেকে একটু বলি, আমি আসবো। এটা ফর জেনারেল পার্টের মধ্যে একটা অ্যানালাইসিস লিখছি, যে ফ্রম আরএসআই কোশ্চেন সলভ, অর্থাৎ কোশ্চেন অ্যানালাইসিস। আমরা দেখেছি যে 39তম বিসিএস এ 51টা প্রশ্ন, জেনারেল পার্টের 100 প্রশ্নের মধ্যে 51টা প্রশ্ন প্রিভিয়াস সালের প্রশ্নগুলো পড়েই মোটামুটি অ্যান্সার করা যায়। আর 42তম বিসিএস এ দেখেছি 52টা প্রশ্ন, মোটামুটি 50%। আমি যে আরএসআই পদ্ধতিতে বিগত বছরের প্রশ্ন থেকে যে 50% প্রশ্ন কমন পড়ে সেটা কিন্তু আমি আগেও বলেছি, এবং স্পেশাল বিসিএস গুলোতেও আমরা দেখেছি যে 100 প্রশ্নের মধ্যে 50% প্রশ্ন কিন্তু বিগত সালের প্রশ্নগুলো থেকেই, মানে জেনারেল পার্টের ওখান থেকে কিন্তু প্রশ্নটা কমন এসেছে। ঠিক আছে, তাহলে এই প্রেক্ষিতে আমি সিলেবাস ধরে আমি বলতে পারি যে কোন পাঠের জন্য কে কিভাবে প্রস্তুতি নিতে পারে। ঠিক আছে, তো দেখেন তাহলে দেখেন এখানে কিন্তু ম্যাক্সিমাম মার্ক ক্যারি করে হচ্ছে বাংলা ভাষা, তাহলে এটা ডিটেলস প্রস্তুতি আপনি নিতে পারেন, ডিটেইলড, হ্যাঁ ডিটেইল প্রস্তুতি নিতে পারেন, 15 মার্ক ক্যারি করে প্রত্যেকটা ধরে ধরে। তারপরে এটা আমাদের যে কোর্স প্ল্যানের মধ্যে আছে সেটা তো দেওয়াই আছে, ওটা আমি বলবো কোর্স প্ল্যান সম্পর্কে। আর এখানে যেহেতু নাম্বারটা কমিয়ে ফেলেছে, আপনি চাইলে এখান থেকে শুধু প্রিভিয়াস কোশ্চিন পড়লেই পারেন, যেহেতু সাহিত্য অংশ কঠিন, মুখস্থ রাখা কঠিন। হ্যাঁ, কিন্তু আমি আবার বলছি যে এটা কি, মানে একদম যারা কিনা শুধু স্পেশালটাকে ফোকাস করতে যাচ্ছেন তাদের জন্য শুধু এটা প্রিভিয়াস কোশ্চেন শুধু পড়তে বলেছে, কিন্তু যাদের মোরলেস 47তম বিসিএস টার্গেট প্লাস 48তম প্রথমবার হইলেও সে পরবর্তীতে জেনারেল বিসিএস গুলোর জন্য মানে কোনো কিছু যেন মিস না যায় সেরকম একটা টার্গেট আছে, তাদের জন্য বলবো আমাদের যে সিলেবাস অনুসারে যেটা আসলে পড়া উচিত, যা সিলেবাস দেওয়া আছে তার পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া উচিত, সে কিন্তু সেটা নিবে। হুম, কিন্তু আমি বলেছি একদম যারা মানে জাস্ট, যদি আমি 40টাকে মানে 48টাকে ফোকাস করি, স্পেশালটাকে যদি ফোকাস করি, সে এটা ডিটেলস পড়ে নেবে, আর সাহিত্যের জন্য, বাংলা সাহিত্যের অংশটির জন্য শুধু প্রিভিয়াস সালে কোশ্চেনটা পড়ে নেবে, শুধু প্রিভিয়াস সালে কোশ্চেন পড়ে নেবে, তার জন্য প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এখান থেকে। দেন ইংলিশের ক্ষেত্রেও, এটার ক্ষেত্রেও সেম, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা 15 মার্ক, এটার জন্য সে ডিটেলস পড়ে নিবে। প্রত্যেকটা জিনিস ডিটেলস পড়ে নিবে, প্রত্যেকটা ডিটেলস যেরকম দেওয়া আছে এরকম পড়বে। সিলেবাস সেম, কিন্তু এখানে প্রত্যেকটা সিলেবাস বলা আছে। লিটারেচারের জন্য এই যে এখানে একই একই কথা, এই 5 মার্কের জন্য নাম্বার কম, এখান থেকে শুধু প্রিভিয়াস সালের কোশ্চেন পড়বে, শুধু প্রিভিয়াস কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে অর্ধেক কিন্তু সময় একটা কমে যাবে প্রিভিয়াস সালের কোশ্চেন।
শুধু তারা এটা ফোকাস করবে। একদম নতুন যারা তাদের জন্য কিন্তু এটা বলছি, হ্যাঁ, যে পড়ার স্ট্রেসটা কমানোর জন্য কোন দিকে একটু ফোকাস করবে বেশি, কোন দিকে একটু কম ফোকাস করলেও চলবে। কিন্তু কম ফোকাস করে মানে করলেও মোটামুটি প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, ভালোভাবেই কমপ্লিট হয়ে যাবে সেটার জন্য। কিন্তু যারা একদম মানে যারা পুরাতন ক্যান্ডিডেট বা সামনে বিসিএস এর ক্ষেত্রে লং রানে আরো বেশি খেলবেন, মানে এখানে টিকবেন আর কি, মানে থাকবেন আর কি এখানে, তাদের ক্ষেত্রে বলবো যে সময় রয়েছে, 47তম দিবেন আপনারা, একদম ফুল সুইং এ প্রস্তুতি নিতে থাকেন, যে এটার জন্য আসলে শুধু প্রিভিয়াস সালের প্রশ্ন না পড়ে ওভারঅল যেভাবে আপনি প্রস্তুতি নিচ্ছেন, বা আমি যেটা 47তম বিসিএস এ স্পেশাল, মানে 47তম বিসিএস এ যারা প্রস্তুতি নিচ্ছেন স্পেশাল, তাদের বলবো তারা ফুল সুইং এ প্রস্তুতি নিয়ে যান। হ্যাঁ, যে 48-এর চিন্তা করে আপনি যে প্রস্তুতিতে কার্টেল করবেন, যে কমায় নিয়ে আসবেন, এটা করেন না। আমি বলে যাচ্ছি, কিন্তু বাদ বাকি ওই মানে একদম নতুনদের জন্য এটা আমি বলছি। তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে, এটা আমি বলবো যে বাংলাদেশ বিষয়াবলীর প্রস্তুতি খুব বেশি কঠিন না। এটা এটা আগে ছিল 30 মার্ক, এটা স্পেশালে আসবে হলো 20 মার্কের কোশ্চেন, কিন্তু টপিক কিন্তু সেম, টপিক কিন্তু চেঞ্জ হয় না এখানে। তাহলে এখানে আপনি কি করবেন, এখানে যে মানে আপডেটেড কিছু বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে এগুলো আসবে, সাম্প্রতিক বিষয়গুলো, সেগুলো আমরা চেঞ্জ করেই পড়বো, সেটা সমস্যা না, আমাদের ব্যাচেও সেটা চেঞ্জ করে পড়ে দেওয়া হবে। কিন্তু দেখেন নাম্বারটা কিন্তু কমিয়ে ফেলেছে, 30-এর জায়গায় 20, টপিক বা চ্যাপ্টার গুলো সেমই আছে, নাম্বারটা কমিয়ে ফেলেছে। আর বলবো যে বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে এখানে কিন্তু মানে প্রস্তুতিটা কঠিন না, হয়তো ইতিহাসের ক্ষেত্রে কিছু জায়গায় কঠিন মনে হতে পারে। এটা আমি বলবো যে এটা কোনোভাবে শর্টকাটে যায় না। হ্যাঁ, এটা শর্ট শুধু প্রিভিয়াস সালে কোশ্চেন পড়বেন। হ্যাঁ, প্রিভিয়াস সালে কোশ্চেন পড়লে ম্যাক্সিমাম সময় কমন পাওয়া যায়। আমি দেখেছি যে আরএসআই পদ্ধতিতে বিগত সালের প্রশ্ন থেকে আমরা দেখেছি বাংলাদেশ বিষয়গুলিতে ম্যাক্সিমাম প্রিভিয়াস সালের প্রশ্ন থেকে কমন পড়ে। কিন্তু আপনি ওইভাবে তো মানে একদম প্রিভিয়াস সালের প্রশ্ন পড়ে ম্যাক্সিমাম কমন পড়ে, তাই মানে এমন না যে আপনি টিকবেনই, টিকার মতো প্রশ্ন কমন পাবেন। তো এইভাবে নিজেকে রিস্কে নিয়েন না। শুধু আমি নিজেকে রিস্ক আপনি নিতে পারেন, সেটা হচ্ছে বাংলাদেশ বাংলা এবং ইংলিশের লিটারেচারের ক্ষেত্রে শুধু প্রিভিয়াস সালের প্রশ্নটা পড়তে পারেন। এইটুকু রিস্ক নেওয়াটা ঠিক জায়েজ আছে, যে বাংলাদেশ সরি বাংলা এবং ইংলিশ এই দুইটার ক্ষেত্রে শুধু প্রিভিয়াস সালের প্রশ্নটা পড়তে পারেন। ঠিক আছে, পড়লেই মোটামুটি 5 পাসের একটা মানে মোটামুটি 5-5 10 নম্বরের মধ্যে আপনি হলেও তো মিনিমাম 50% নাম্বার হলেও সেটাতে পাবেন, কমন পাবেন। হ্যাঁ, যদি দুইটা মিলে ধরেন এখানে 3 ওখানে 2 যদি পান, 10-এর মধ্যে 5 পাওয়া এটা খারাপ না একদম, একদম কম পড়ে হলো। ঠিক আছে, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে কোনোভাবে এই রিস্কটা নেবেন না। যদি অন্যগুলোর ক্ষেত্রে মনে হয় শুধু প্রিভিয়াস সালের কোশ্চেনটা পড়বো, তাহলে আমার মনে হচ্ছে যে এটা রিস্ক হয়ে যাবে, আপনি নাও টিকতে পারেন, কারণ এটাতে আপনাকে কেউ ছাড় দিবে না। ঠিক আছে, এখানে কিন্তু কেউ ছাড় দেওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা এটা যারা পরীক্ষা দিবে তারা সবাই মেডিকেল বা ডেন্টাল ব্যাকগ্রাউন্ডের, তারা আপনাদের সেম লেভেলের কম্পিটিটর। সুতরাং কম্পিটিটর লেভেল কিন্তু মানে ডিভাইড হচ্ছে না, যে পুরো বাংলাদেশে সবাই যদি পরীক্ষা দিত তাহলে কম্পিটিটর লেভেলটা কিন্তু আলাদা হইতো। এখানে কিন্তু কম্পিটিটর লেভেল কিন্তু সবাই একই ক্যাটাগরির মধ্যে আছেন, সুতরাং কেউ কাউকে কিন্তু ছাড় দিবে না। তো সেইভাবে আপনাকে স্ট্র্যাটেজিক্যালি প্রস্তুতি নিতে হবে, এবং সেই সাথে হার্ড ওয়ার্কও করতে হবে। স্ট্র্যাটেজি থাকবে, প্রস্তুতির ক্ষেত্রে স্ট্র্যাটেজি আছে, আমাদের আমাদের প্রস্তুতি প্ল্যানের মধ্যে সেই স্ট্র্যাটেজি অনুসারে আপনাকে পড়ানো হবে, সাথে তো হার্ড ওয়ার্কটাও রাখতে হবে, পড়তেও হবে। তাহলে এটার ক্ষেত্রে আমি বলবো যে এটা মানে কমানোর সুযোগ নাই এখানে। হ্যাঁ, কমানোর সুযোগ আছে, পড়ার ক্ষেত্রে কমানোর সুযোগ আছে, যে আপনি একবারই সংবিধান পড়বেন না, একবারই সরকার ব্যবস্থা পড়বেন না, একবারই অর্থনীতি পড়বেন না, এরকম করলে হবে না। সেখান থেকে হয়তো মানে সিলেবাসের মধ্যে হয়তো কমানো যাবে, কোনটা ইম্পর্টেন্ট বেশি, কোনটা কম বেশি, কম ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আমাদের কোর্সের মধ্যে রয়েছে, সেটা আলাদা হিসাব। একবারই কোনোটা বাদ দেওয়া যাবে না। তারপর আসেন যে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে এই টপিক, এই টপিক, এটা 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 সবই ছিল। পরে দেখলাম যে 42-এর ক্ষেত্রে এসে এখানে কিন্তু আর একটা নতুন একটা টপিক এখানে ইনকর্পোরেট করেছে, সেটা হচ্ছে সিভিল সার্ভিস নিয়ে। সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং বিভিন্ন দেশের সিভিল সার্ভিস, ইম্পর্টেন্ট দেশ যেগুলো, যুক্তরাষ্ট্র, তারপরে ইউএসএ, চায়না, জাপান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, দেন পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান। তো এরকম করে আসছিল, এবং সেখানে নাম্বার এখানে 2 দিয়েছিল, উপরে 5-এর ক্ষেত্রে এখানে 4-এর জায়গায় 3 দিয়েছিল, এখানে 4-এর ক্ষেত্রে 4-এর জায়গায় 3 দিয়েছিল, এরকম করে 20 মার্ক কিন্তু মিলিয়ে দিয়েছিল। 42-এর কথা বলছি, যে 42-এর ক্ষেত্রে নতুন একটা টপিক এখানে নিয়ে আসা হয়েছিল, ইনকর্পোরেট করা হয়েছিল 42 বিসিএস এর ক্ষেত্রে। বাদ বাকি কিন্তু সব সেমই ছিল। আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন যে আসলে সিলেবাসটা চেঞ্জ হবে কিনা।
এই সিলেবাসই থাকবে কিনা। সিলেবাসের আমূল কোনো চেঞ্জ হবে না, আমূল কোনো চেঞ্জই হবে না। কিছু জিনিস এদিক ওদিক হইতে পারে, 98% সিলেবাসই সেম থাকবে, 2% সিলেবাস হয়তো এদিক ওদিক হইতে পারে। তো ওইটার জন্য আপনার প্রিপারেশনের কোনো সমস্যা হবে না, মেইন প্রস্তুতি হয়ে যাবে। 2% নতুন কিছু যদি অ্যাড করে, নতুন কিছু পড়ে নিলেন, ওটা খুব বেশি সমস্যা হবে না। এটা এক এক দুই ক্লাসের ব্যাপার, নতুন কোনো কিছু যদি অ্যাড করে দেয় তাহলে ওইটা আপনি এক্সট্রা করে পড়িয়ে নিতে পারবেন। তাই ওই জন্য সিলেবাস চেঞ্জ হবে বা সার্কুলার কবে হবে এটা ভেবে আসলে প্রস্তুতি কম মানে হ্যাম্পার করলে বা প্রস্তুতি যদি ডিলে করে ফেলেন, হ্যাঁ, তাহলে নেক্সট লেভেলে কি আসলে আপনি পস্তাবেন। ঠিক আছে, ওইটা ওগুলো আসলে ইস্যু হয় না। আমরা কখনো প্রস্তুতি নিয়েছি সেক্ষেত্রে এমন না যে সার্কুলার অপেক্ষায় থেকেছি, সার্কুলার অপেক্ষায় থাকতে হবে তারপরে বাদ বাকি বিষয়গুলো, তারপরে সিলেবাস চেঞ্জ হবে কি হবে না, প্রত্যেকবারই মনে হয়েছে কিছু না কিছু সিলেবাস চেঞ্জ হবে, হয় নাই আলটিমেটলি। ঠিক আছে, তো এবারও একই কথা। তো সিলেবাস যদি চেঞ্জ হয়, কত পার্সেন্ট সিলেবাস চেঞ্জ হবে? 1-2% সিলেবাস চেঞ্জ হবে এখানে, খুব বেশি আহামরি তো সিলেবাস চেঞ্জ হবে না, ম্যাক্সিমাম জিনিসই সেম থাকবে। তাহলে আন্তর্জাতিকের ক্ষেত্রে কিভাবে পড়বেন? আন্তর্জাতিকের ক্ষেত্রে পড়ার স্ট্র্যাটেজি আছে, অনেক ভাবেই আসলে পড়া যায় এখানে, যে অনেক কিছু বাদ দিয়েও পড়া যায়। বিশেষ করে সাম্প্রতিক বা চলমান ঘটনা প্রবাহ এর আলোকে পড়লেও কিন্তু অনেক প্রশ্ন কমন পড়ে। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এটা পড়তে হবে, একটা লেকচার থেকে 3টা নাম্বার প্রশ্ন কমন পড়বে। সংগঠন এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা পড়তে হবে। 4-5 এটা খুব ইম্পর্টেন্ট, 4-5 খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তো খুব কমন পাবেনই। তারপরে 3 নম্বর যেটা সাম্প্রতিকের আলোকে বেসিক প্রশ্নগুলো পড়বেন, মৌলিক তথ্যগুলো পড়বেন। সাম্প্রতিক তথ্যগুলো পড়ার সময় অবশ্যই মৌলিক তথ্যগুলো পড়বেন, তাহলে এখানকার 4 হয়ে যাবে। আর এখান থেকেও দেখা যাবে যে 4-4-8-এর মধ্যে এখান থেকে আপনার হচ্ছে মানে 4-5 প্রশ্ন কমন পাবেন, 4-5টা যদি এইটার সাথে যদি পড়েন। মানে পড়ার সময় এই জিনিসটা মাথায় রেখে পড়তে হবে। আর আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু একই ধরনের পরামর্শই কিন্তু দেওয়া হয়েছে। তারপরে এটা প্রত্যেকটা টপিক ধরেই কিন্তু আলাদা করে পড়ানো হয়েছে, যাতে করে আপনার এটা এমন না যে 39-এর জন্য শুধু বা সরি স্পেশালের জন্য পড়বেন, এরপরে আপনার অন্য বিসিএস এর জন্য কাজে লাগবে না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, অন্য বিসিএস গুলো কভার করবে, জেনারেল বিসিএস, স্পেশাল বিসিএস সবই কভার করবে একদম। আন্তর্জাতিক বিষয়গুলির একদম ফুল প্যাক প্রস্তুতি হয়ে যাবে। তো প্রস্তুতি নিলে সেভাবেই নেওয়া উচিত, যেন সময় নষ্ট না হয়। প্রস্তুতি নেওয়ার জন্য যখন বসবেন, সেটার ক্ষেত্রে আমি বলবো যে এই 100 মার্কের জেনারেলের প্রস্তুতি নিচ্ছেন মানে হচ্ছে এখানে কিন্তু অন্য সময়ের ক্ষেত্রে 150 মার্কের প্রস্তুতি নিচ্ছেন। তাহলে সেভাবে প্রস্তুতি নেন আপনি। এই আমার মনে পড়ে যে 39তম বিসিএস যখন আমি প্রথম দিয়েছিলাম, তখনও কিন্তু ওই 100 মার্কের এই জেনারেলের প্রস্তুতি নিয়েছিলাম। হ্যাঁ, 100 মার্কের, হ্যাঁ, কিন্তু এই তার মানে কি জেনারেলের কিন্তু 150 মার্ক, কিন্তু ওই 6টা সাবজেক্টের প্রস্তুতি সেভাবেই নিয়েছিলাম যাতে পরবর্তীতে 40তম বিসিএস দেওয়ার সময় কিন্তু আমাকে এই সাবজেক্টগুলোর এক্সট্রা কোনো মানে যে পড়াশোনা করতে হয়েছে তেমন কিন্তু না। বাদ বাকি যে 4টা সাবজেক্ট ছিল সেগুলো কিন্তু করতে হয়েছে। তা আলটিমেটলি তো ওই এখান থেকে 39 থেকে 40ও টিকেছি, 40-41 মানে সবগুলো আমার টানা 7টা প্রিলি কিন্তু টেকে আছে। ওই ফাউন্ডেশনটা কিন্তু 39-এর সময় কিন্তু হয়েছিল। 39তম বিসিএস প্রিলি যখন দেই তখন যে পড়ার একটা ফাউন্ডেশন তৈরি হওয়া, সেটা কিন্তু তখনই কিন্তু হয়েছিল। ওই 100 মার্কের মধ্যেই কিন্তু একটা ফাউন্ডেশন তৈরি হয়েছিল, 100 মার্কের মধ্যেই কিন্তু 150 মার্কের কিন্তু আহ, যে ফাউন্ডেশন ওটা কিন্তু 100 মার্কের মধ্যেই তৈরি হয়ে গেছিল। সুতরাং ফাউন্ডেশনটা সেভাবেই তৈরি করেন 100 মার্কের মধ্যে, অর্থাৎ জেনারেল পার্টের মধ্যে ফাউন্ডেশনটা সেভাবেই তৈরি করেন যে প্রিলি যেন একটাও মিস না যান। প্রিলি বলা বলতে যে এমসিকিউ টাইপের যে পরীক্ষাগুলো আছে, সেটা হচ্ছে স্পেশালের ক্ষেত্রে এমসিকিউ টাইপ রিটেন পরীক্ষা, বা 47-এর প্রিলি হোক বা 49-এর প্রিলি হোক, যখন যেটা দেওয়া লাগতে পারে, সেরকম যেন কোনো প্রিলি যেন বা এমসিকিউ টাইপের পরীক্ষা কোনোভাবে মিস না যায়, সেভাবে নিজের ফাউন্ডেশনটা তৈরি করতে হবে। ওকে, এটা আন্তর্জাতিক গেল। তারপরে হচ্ছে গাণিতিক যুক্তির ক্ষেত্রে একই কথা, একই সিলেবাস দেওয়া আছে। গাণিতিক যুক্তি অনেকের ক্ষেত্রে সহজ, অনেকের ক্ষেত্রে কঠিন, দুইটার স্ট্র্যাটেজিক প্ল্যানও রয়েছে। হ্যাঁ, কিন্তু আপনাকে পড়তে হবে। মোটামুটি ম্যাথ সবাই মোরলেস পারে, যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে আছে মোরলেস পারে সবাই। 10 মার্কের মধ্যে আছে, এটা অনেকে 10ই পাবে, অনেকে আছে 7-8 পাবে। তবে প্রস্তুতির ক্ষেত্রে মোটামুটি সব জিনিসের বেসিক কিছু পড়াশোনা আপনাকে করতে হবে। প্রিভিয়াস সালের প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট, সেটা দেখে করতে হবে। অ্যানালাইসিসটা আমাদের আরএসআই প্রোগ্রামের মধ্যে আছে। আপনারা আরএসআই প্রোগ্রামের যে ক্লাসগুলো রয়েছে সেই আর ক্লাসগুলো অবশ্যই দেখবেন, দেখলে অনেক কিছু, অনেক সময় হয় না যে পড়তে ভালো লাগছে না, এমনি প্রশ্ন সলভ করি, তো যদি মনে হয় তাহলে আরএসআই প্রোগ্রামের যে ক্লাসগুলো রয়েছে এগুলো একটু দেখেন, দেখলে নিজেরাও বুঝতে পারবেন যে আসলে পড়াশোনা ওখানে তো বিভিন্ন বিষয়ের প্রশ্ন সলভ করা হয়। সুতরাং ওটা পড়ার সময় আপনারা একটা ইন্টারেস্ট পাবেন আশা করা যায়, যদি মনে হয় ওটা ওটা আরএসএ প্রোগ্রামটা আলাদা বিগত সালের প্রশ্ন।
আর আমাদের তো এমনিতেই মানে জেনারেল পার্টের যে ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু ফ্রি দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তারপর মেন্টাল অ্যাবিলিটি যেটা 10 মার্কের, এখানেও একই অবস্থা। যদি এখানে সিলেবাসটা এইভাবে বলা আছে, এটা তো মেনটেন করে করা হবে না কখনো যে প্রত্যেকটা পার্ট থেকে একটা একটা করে প্রশ্ন বা এক দুইটা করে প্রশ্ন দেয়, এটা না। মোটামুটি মানসিক দক্ষতা এটা প্রিভিয়াস সালের প্রশ্নগুলো থেকেই যে টাইপগুলো কমন পড়ে, এমন না হুবহু কমন পড়তে হবে, হ্যাঁ হুবহু কিছু প্রশ্ন কমন পড়ে, কিন্তু এখান থেকে টাইপগুলো কমন পড়ে, মানে মোটামুটি মেন্টাল অ্যাবিলিটি অ্যান্সার করা যায়। প্রিভিয়াস সালে যে প্রশ্নগুলো এসেছে না, সেখান থেকে যে টাইপগুলো আছে সেই টাইপগুলো থেকেই প্রশ্নগুলো কমন পড়ে যায়, টাইপ থেকেই কমন পড়ে যায়, টাইপ কমন এটা। তারপরে হলো যেটা আমি বলছিলাম যে মেডিকেল সায়েন্স এন্ড ডেন্টাল সায়েন্সের যে প্রশ্ন, এখানে যে প্রস্তুতির ক্ষেত্রে কি করতে হবে, এখানে প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু আহামরি কোনো ডিপে যেতে হবে না, সিলেবাসটা এমন ভাবে দেওয়া আছে, সিলেবাসটা ডিপলি দেওয়া আছে টপিক বেস করে করে। হ্যাঁ, আপনাকে একদম একদম সিলেবাসের ডিপ হেডলাইন ধরে একদম সেটা সিলেবাসে যদি আপনি মোদ্দা কথাটা পড়ে ফেলেন, যেমন ফিজিওলজি অফ বেসিক টিস্যু, বেসিক টিস্যুর ফিজিওলজিটা পড়ে নিলাম, ব্লাড অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম, এখানে যে কয়েকটা সাব টপিক দেওয়া আছে এই সাব টপিক ধরেই আপনি পড়বেন জাস্ট। কোনোটার ক্ষেত্রে যদি ডেফিনেশন থাকে, ডেফিনেশন রিলেটেড যদি কোনো টাইপ থাকে, ওখানে ইম্পর্টেন্ট কোনো তথ্য থাকলো, সেগুলো জাস্ট দেখে নেওয়া, তাহলে হেডলাইন ধরে ওই বিষয়গুলো পড়ে নাও। আমাদের এখানে যে পিডিএফ গুলো দেওয়া হবে সেই পিডিএফ গুলো কিন্তু এই টপিকগুলো ডিসক্রাইব করেই করা থাকবে, ঠিক আছে? সুতরাং ওই টপিকগুলো আপনারা পড়বেন পিডিএফ থেকে, পড়ে পরীক্ষাগুলো দিবেন। এখানে আপনার এক্সট্রা কোনো ক্লাসের কোনোই প্রয়োজন নাই। জেনারেল পার্টের জন্য ক্লাসের প্রয়োজন রয়েছে, সেটা ক্লাস থাকবে। আর মানে মেডিকেল পার্টের জন্য ক্লাসের কোনো প্রয়োজন নেই। মেডিকেল পার্টের জন্য পড়াটা আপনি অলরেডি সব পড়েই এসেছেন, মেডিকেল লাইফে পড়ে এসেছেন, এখন জাস্ট কতটুকু পড়বেন এটা প্রিসাইজলি আপনাকে যদি মানে নোট করে দিয়ে দেওয়া হয়, টপিকটা যদি দিয়ে দেওয়া হয়, টপিকগুলো দেখে পড়ে আপনি পরীক্ষা দিলেই এনাফ, আপনার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। কারণ এর বাইরে এমন আছে যে এমন না আপনি না পড়লে আপনি কোনো অ্যান্সার করতে পারবেন না, এমন অনেক জিনিসই আছে যে সিলেবাসের মধ্যে থেকে আপনি পড়েন নাই, বা ইমিডিয়েট প্রস্তুতি নেওয়ার সময় পড়েন নাই, কিন্তু এমন প্রশ্ন এসেছে আপনি মানে অপশন কাট করে অ্যান্সার করতে পারছেন, বা আগের যে ধারণা আছে যে বেসিকটা আপনার গত 5-6 বছরে গ্রো করেছে, বা আরো বেশি সময় যারা কিনা পাশ করেছেন, এই বেসিক যে গ্রো করেছে সেই বেসিক গুলো থেকে অনেক প্রশ্ন অ্যান্সার করতে পারবেন। এটা হয়, এটা মেডিকেল বা ডেন্টাল পার্টের মধ্যে এটা হবে যে বেসিক জায়গাগুলো থেকে আপনি কিন্তু অনেক প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। তো এরকম ভাবে প্রত্যেকটাই কিন্তু বেসিক দেওয়া আছে, এবং রেসপিরেটরি সিস্টেম দেওয়া আছে, ব্লাড অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম। আচ্ছা, ওকে একটু সময় দিবেন। ওকে, সরি ফর ইন্টারাপশন। ওকে, তারপর রেসপিরেটরি সিস্টেম ক্ষেত্রে একই এরকম ভাবে প্রত্যেকটা জিনিস, আমি এখন প্রত্যেকটা জিনিস ধর্মকে আলোচনা করব না, এখানে দেখেন ইন ডিটেলস কিন্তু সিলেবাসটা দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টে, মেডিকেলে বলেন আর ডেন্টাল পার্টে বলেন, প্রত্যেকটারই সিলেবাসটা দেওয়া আছে। যদি এই সিলেবাসটা কারো কাছে না থাকে, কেউ যদি ডাউনলোড করতে না পারেন, তাহলে আমি এর সিলেবাসটা আমি মানে গ্রুপে দিয়ে দিব আমাদের, হ্যাঁ বিসিএস প্রিপারেশনের ডক্টর স্বাধীন এই গ্রুপে দিয়ে দিব, তো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, এটা পুরোটাই, হ্যাঁ এটা পুরোটা মেডিকেল সায়েন্সেরটা দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে দেওয়া আছে। দেন এটা শেষ হয়ে যাওয়ার পরে আবার ডেন্টালটাও দেওয়া আছে এরপরে, ডেন্টাল পার্টেও কিন্তু দেওয়া আছে, পুরোটা একদম সিলেবাস ধরে ধরে একদম প্রত্যেকটার কিন্তু ইন ডিটেলস দেওয়া আছে, এত কিছু আসলে লাগেও না। যখন আপনি পরীক্ষা দিবেন বা প্রস্তুতি নিবেন পিডিএফ এর ক্ষেত্রে কিন্তু সেভাবে আপনার ইনফরমেশন দেখলেই বুঝতে পারবেন যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট। কারণ এতদিনের মেডিকেল মেডিকেলে পড়ার অভিজ্ঞতা থেকে আপনি এমনিই বুঝতে পারবেন যে মেডিকেল পড়ার সময়টা থেকে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ছিল, কোন তথ্যটা ইম্পর্টেন্ট ছিল, ওই জ্ঞান থেকে আপনি এটা ওইভাবে ফোকাস করে পড়লে এটা খুব সুন্দরভাবে প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর এরকম ভাবে আরেকটা জিনিস সার্কুলেটর দেখে দিই,
যে এরকম একটা সার্কুলার কিন্তু 42তম বিসিএস এ হয়েছিল। সার্কুলারটা আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা, নাসির সম্রাট বলেছেন, ভাই কতটুকু পড়বো মেডিকেল সায়েন্সের এমসিকিউ এর জন্য, কোথা থেকে পড়বো? হ্যাঁ, এটা কিন্তু আমি বললাম তো, আমরা আমাদের যে কোর্স প্ল্যানটা থাকবে এটার মধ্যে পিডিএফটা দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা টপিক অনুযায়ী, মানে এক্সাম অনুযায়ী পিডিএফ গুলো দেওয়া হবে। সেই টপিকগুলো, এটা হইতে পারে যে আপনার যে মানে টপিকগুলো ধরে আপনার মেডিকেল লাইফে যে গাইড বা বইগুলো পড়েছেন সেখান থেকেও পড়তে পারেন, অথবা আমরা যে পিডিএফটা দিব সেখান থেকেও দেখে নিতে পারেন। এমন না পিডিএফ দিলে শুধু পিডিএফ থেকেই পড়তে হবে, এর বাইরে পড়া যাবে না। হ্যাঁ, পিডিএফ একটা গাইডলাইন, পিডিএফ এগুলো পড়বেন। এর সাথে যদি মনে হয় যে এই রিলেটেড কিছু টপিক আপনার হচ্ছে মেডিকেল লাইফে আপনার পড়া ছিল বা পড়েছেন, আপনার নোটে ছিল, সেটাও আপনারা চাইলে পড়তে পারেন। তবে আমার মোটামুটি সিলেবাস ধরে যা যা তথ্য লাগে সেটা পিডিএফ এর মধ্যে দিয়ে দেওয়া হবে। ওকে, তো এরকম একটা সার্কুলারটা হয়েছিল। দেখেন সার্কুলারটা কিভাবে হয়েছিল সেটা আমি দেখে দেওয়ার জন্য মূলত এটা দিয়েছিলাম। যে সহকারী সার্জন এর আগে 2000 জন নেওয়া হয়েছিল, তখন শুধু এমবিবিএস নিয়েছিল, বিডিএসটা নেয় নাই। তো এবার এমবিবিএস বিডিএস দুইটাই নেওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, দুইটাই আসবে, কারণ 39-এর পরে 42-এ নেয় নাই বিডিএস, এবার বিডিএস নেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে ওই অ্যাজ ইউজুয়াল যেভাবে আবেদন থাকে ওইরকম আবেদনের বিষয়গুলো ছিল। এবার যেহেতু আগে ছিল 32 বছর পর্যন্ত, এবার 34 বছর করার জন্য প্ল্যান চলছে। তো এটা আসলে সাকসেস করার পরেই আসলে আশা করা যায় যে এটা সাকসেসফুল হতে পারে। ঠিক আছে, 34তম মানে 34 বছর অ্যাজ ইউজুয়াল, যেহেতু সবারই 32 হয়ে গেছে, ডাক্তারদের জন্য আরো 2 বছর লাগে। তো এইভাবে সব নির্দেশনাগুলো দেওয়া ছিল অ্যাজ ইউজুয়াল, যেভাবে মানে অ্যাপ্লাই করতে হয় সেভাবে দেওয়া আছে। এখানে যে নাম্বারটা আমি বলছিলাম যে 300 মার্কের হয়, সেই 300 মার্কেরটাও বলা আছে। তারপরে এখানে জেনারেল পার্টের 200 মার্ক সেটাও বলা আছে, মানে টোটাল 200 মার্কের যে এমসিকিউ টাইপ রিটেন পরীক্ষা সেটাও বলা আছে এখানে। প্রত্যেকটা মার্কের জন্য যে মানে 0.50 যায়, কাটা যায় ফুল নাম্বার সেটা। আবার সেন্টার যে ঢাকা সেটাও বলা আছে এখানে। হুম, এই বিষয়গুলোই মোটামুটি বলা আছে, যেটা প্রত্যেকটা বিসিএস যেগুলো দেওয়া থাকে আর কি, সেগুলোই বলা আছে। যাকে এটা নিয়ে আর কথা বলছি না, তাহলে আমি সিলেবাসটা দেখিয়ে দিলাম। তারপরে আসেন প্রিপারেশন স্ট্র্যাটেজি কিভাবে হবে, কে কিভাবে প্রিপারেশন নেবেন। কারণ এই সময়টা দাঁড়িয়ে আসলে দুই ধরনের ক্যান্ডিডেট আছে আমাদের কাছে। দুই ধরনের ক্যান্ডিডেট। ফার্স্ট ক্যান্ডিডেট হচ্ছে যারা 47তম বিসিএস প্রিলি দিবেন, আর যারা একদম নতুন 47তম দিবেন না। 47তম দেওয়ার জন্য মানে অ্যাপিয়ার দিয়েও যারা কমপ্লিট করতে পারেন না, বা যারা অনেক ক্ষেত্রে অ্যাপিয়ার দিয়েছেন, এখন 48তম বিসিএস স্পেশাল আসছে, আপনি 48-এর দিকেই ফোকাস করবেন, এরকম হইতে পারে। অনেক আছে একদম নতুন যারা ফ্রেশার, আর একটা হলো যারা পুরাতন মানে 47তম ক্যান্ডিডেট রয়েছেন। দুইজনের ক্ষেত্রেই মানে আমি প্রিপারেশন স্ট্র্যাটেজি বলে দেবো এখন। যারা নতুন মানে যারা একদম মানে নতুন না, মানে যারা কিনা 47তম ক্যান্ডিডেট, তাদেরটা আগে বলা হচ্ছে এখানে। নাও ফোকাস অন 47 প্রিপারেশন। এখন 47তম বিসিএস এর যে প্রস্তুতিটা আপনি নিচ্ছেন, ইভেন আমার স্টুডেন্ট যারা আছেন 47তম বিসিএস এর যারা স্টুডেন্ট আছেন, যারা প্রস্তুতি যারা নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও আমি ম্যাক্সিমাম মেসেজ পাচ্ছি যারা কিন্তু মেডিকেল বা ডেন্টাল ব্যাকগ্রাউন্ডের, তারা কিন্তু এটা বলছেন যে আমি স্পেশালের জন্য কিভাবে পড়বো, স্পেশালের জন্য কিভাবে পড়বো, বেশ কিছু প্রশ্ন আমি পেয়েছি এরকম ভাবে। তাদের ক্ষেত্রে আমার একটাই অ্যান্সার ছিল যে তারা আপাতত যে 47তম যে জেনারেল যে প্রস্তুতি নিচ্ছেন, 200 মার্কের আপনি প্রস্তুতি নিচ্ছেন, আর এর মধ্যে 150 মার্কের যে সিলেবাসটা, সেই সিলেবাসটাই আছে স্পেশালের মধ্যে। 150 মার্কের জন্য যে 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্টই কিন্তু 150 মার্কটাই কনভার্ট হচ্ছে 100 নম্বরে। তার মানে আপনি কিন্তু ম্যাক্সিমাম প্রস্তুতি নিয়েই ফেলছেন। আর 150 মার্কের প্রস্তুতি নিচ্ছেন মানে এটা ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে যাবে। তার মানে এটার দিকে আপনি ফোকাস করেন। তারপরে কনভার্ট ইউর প্রিপারেশন আফটার পাবলিশিং সার্কুলার। যখন সার্কুলারটা পাবলিশ হবে তখন আপনার প্রিপারেশনটা কনভার্ট করতে পারেন। অর্থাৎ এই মানে জেনারেল পার্টের প্রস্তুতির সাথে সাথে মেডিকেল বা ডেন্টাল পার্টটা আপনি তখন ঢুকাতে পারেন প্রস্তুতির মধ্যে, সার্কুলার হওয়ার পরে, সার্কুলার হওয়ার আগে না। ঠিক আছে, সার্কুলার হওয়ার আগ পর্যন্ত আপনি জেনারেল পার্টে ফোকাস করেন, এবং এমন ভাবে ফোকাস করেন যেন আপনার এমন মনে হচ্ছে যে আপনি রেগুলারলি যখন পড়ছেন হয়তো পড়াশোনা একটা ধীর গতি থাকছে। আপনি এখন ফোকাস করেন যে মানে সার্কুলার হওয়ার আগ পর্যন্ত আপনি জেনারেল পার্টে যতটুকু এগিয়ে নিতে পারেন, যতটুকু শেষ করা যায়, সর্বোচ্চ শ্রম দেন, যত দ্রুত শেষ করা যায় জেনারেল পার্টটা। বিশেষ করে আমার স্পেশাল মানে যারা কিনা আমার স্টুডেন্ট যারা আছেন, তাদের হয়তো একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে যে এই পর্যন্ত আপনি সিলেবাসটা আপনি কমপ্লিট করতে পারবেন। কিন্তু ওই আশায় না থেকে আপনি দ্রুত সিলেবাসটা কমপ্লিট করেন, তাতে আপনার 47-এর জন্য কাজে লাগবে, 48-এর জন্য কাজে লাগবে, ইভেন পুরো বিসিএস জার্নির জন্যই কাজে লাগবে। সুতরাং এখন ডিলেমার মধ্যে থেকে যে ডেন্টাল পড়বো, মেডিকেল পড়বো না জেনারেল পড়বো,
এই ডিলেমার মধ্যে থাকার দরকার নেই। সার্কুলার হওয়ার আগ পর্যন্ত আপনি জেনারেল পার্টে ফুললি কনসেন্ট্রেশন করেন, মানে 47-এর জন্য বিশেষ করে ওটার কথাই বলছিলাম যে 47-এর জন্য ফুল কনসেন্ট্রেশন দেন, অন্যদিকে তাকানোর দরকার নেই। হ্যাঁ আপনি, হ্যাঁ শিওর যে ধরেন স্পেশালটা হবে, তারপরে ওটার উত্তেজনায় থেকে আপনার এমন না যে মানে প্রস্তুতিটা হ্যাম্পার করেন। জেনারেল পার্টের তো পড়াটাও আপনাকে পড়তে হবে, তো ওই পড়াটা আপনি পড়ে নেন। একদম যারা নিউ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আমার সেম কথাটাই বলা আছে, দেখেন যে ফার্স্টলি ফোকাস অন জেনারেল পার্ট প্রিপারেশন। জেনারেল পার্টের যে 100 নাম্বার, অর্থাৎ এটা কিন্তু জেনারেল বিসিএস এর সেটা 150 নাম্বার হয়ে যায়। এই 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্টের প্রস্তুতিটা আগে গ্রহণ করেন। এবং আমাদের মানে ফার্স্ট ফোকাসও এইটা, পরামর্শটাও এইটা। তারপরে এটার ক্ষেত্রে যেটা যখন মানে সার্কুলারটা পাবলিশ হবে তখন আপনার মেডিকেল বা ডেন্টাল পার্টটা ইনকর্পোরেট করেন, তখন প্রস্তুতির মধ্যে ঢোকান। ধরেন আমরা প্রস্তুতি শুরু করে দিলাম, ধরেন এখন তো সামনে এখন রোজা চলছে, রোজার ঈদের পর পরে ঈদ যখন হয়ে যাবে তারপরে হয়তো আমাদের মেইন কোর্সটা শুরু হয়ে যাবে। ধরেন জেনারেল পার্ট দিয়ে আমাদের মেইন কোর্সটা শুরু হলো। এখন জেনারেল পার্টে শুরু হওয়ার পরে দেখা গেল যে 1 মাসের মধ্যে সার্কুলারটা হলো না, তাহলে 1 মাস টানা আমরা জেনারেল প্রিপারেশনই নিব। যখন 1 মাস পরে যখন সার্কুলার যদি হয়ে যায়, ধরেন মে মাসে গিয়ে সার্কুলার হলো, তখন মে মাসে গিয়ে তখন দুইটা একসাথে পড়বো, জেনারেল পার্টও কিছুদিন, মেডিকেল পার্টও, জেনারেল পার্ট মেডিকেল পার্ট, জেনারেল পার্ট মেডিকেল পার্ট, এইভাবে অল্টারনেট করে করে আমরা প্রস্তুতি নিব। তাহলে শুরুতে এখন কি করব, এখন ফুললি জেনারেল পার্টের প্রস্তুতি নিব। যখন মানে সার্কুলারটা হয়ে যাবে, সার্কুলারটা হয়ে যাওয়ার পরে তখন জেনারেল পার্ট এবং মেডিকেল পার্ট দুইটা একসাথে আমরা প্রস্তুতি গ্রহণ করব। ঠিক আছে, টার্গেট কিন্তু এটা থাকবে। তাহলে এখানে কিন্তু আমার দুইটা বিষয়ই থাকলো। অনেক সময় মনে হইতে পারে, অনেকের টেনশন হইতে পারে যে যদি সার্কুলার না হয়, যদি পিছায়া যায়, এরকম একটা টেনশন হইতে পারে। তাহলে ওই যদির বিষয়টা এখানে থাকবে না। আপনি জেনারেল পার্ট যখন পড়ছেন তখন তো আপনার এটা বিসিএস এর জন্য কাজে লাগছেই, সুতরাং এটা কিন্তু কোনো জলে যাবে না। ঠিক আছে, তাহলে ওই টেনশনটা থাকছে না যে কবে হবে কবে হবে কবে হবে, এই প্রিপারেশনের যে একটা ডিলেমা এটা কিন্তু থাকছে না। তা আপনি জেনারেল যখন নিবেন তাহলে আপনার 47-এর জন্য কাজে লাগছে, বা নেক্সট যখন আবার জেনারেল বিসিএস হবে সেটার জন্য কাজে লাগছে। সুতরাং আপনার কিন্তু প্রস্তুতি কোনো জায়গায় এখানে কিন্তু হ্যাম্পার হচ্ছে না, বা প্রস্তুতি যে আপনি কষ্ট করছেন এটা কিন্তু কোনো লস হচ্ছে না। ঠিক আছে, এটা একটা বিষয়। ওকে, তাহলে জেনারেল পার্টের জন্য আমি বলছিলাম যে কোশ্চেন অ্যানালাইসিস অবশ্যই করবেন, করলে বুঝতে পারবেন যে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। অলরেডি আরএসএ প্রোগ্রামে আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে 50% প্রশ্ন কমন পড়ে, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। স্পেশালের জন্য দ্যাট ইজ নট এনাফ। অন্য বিসিএস এর জন্য আমি এনাফ বলতাম, যে মানে শুধু ওইটা শুধু এনাফ না। আমি বলছি যে এখানে যেটা আপনার আছে যে ধরেন আপনি জেনারেল পার্টের যে প্রস্তুতিটা নিচ্ছেন, জেনারেল পার্টে আপনি ধরেন নিজে নিজে প্রস্তুতি নিচ্ছেন না, এখানে আপনি ভর্তি হলে তো সেটা আমি প্রত্যেকটা টপিক ধরার সময় মানে পড়ার সময় তো বলেই দিচ্ছি যে এই টপিকের বা আজকের ক্লাসের মধ্যে এই টপিকগুলো বা এই পড়াগুলো ইম্পর্টেন্ট, সেগুলো 3 স্টার 2 স্টার তো দিয়েই দিচ্ছি। কিন্তু এটার বাইরে যদি আপনি নিজে থেকে প্রস্তুতি গ্রহণ করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে জেনারেল পার্টের সিলেবাসটা আপনাকে পড়তে হবে, সাথে কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাকে ইম্পর্টেন্ট টপিকগুলো বাছাই করতে হবে। ঠিক আছে, কারণ ইম্পর্টেন্ট টপিকগুলো থেকেই, শুধু প্রিভিয়াস সালের প্রশ্ন এসেছে ওই টপিকগুলো থেকে 50% প্রশ্ন কমন পড়ে। প্রিভিয়াস সালের যে এমসিকিউ গুলো এসেছে, প্রিভিয়াস সালে যে প্রিলি এক্সাম হয়েছে, তো প্রিলি এক্সাম গুলো থেকে জেনারেল পার্টের 50% প্রশ্ন কমন পড়ে। আর বাদ বাকি 50% প্রশ্ন আলাদা আসে, এমন না বাদ বাকি 50% প্রশ্ন আপনাকে পারতে হবে। এখানে আপনার 70% প্রশ্ন পারলেই কিন্তু এনাফ। ঠিক আছে, 70% প্রশ্ন পারলেই কিন্তু এনাফ। তার মধ্যে 50% কিন্তু বিগত সালের প্রশ্ন থেকে আসে, আর 20% আপনাকে এক্সট্রা মানে কষ্ট করে আপনাকে গেইন করতে হবে এখানে। তাহলে সেইটার অ্যানালাইসিসটা আপনাকে থাকতে হবে, যদি না থাকে তাহলে অ্যানালাইসিস যাদের করা আছে তাদের কাছে পরামর্শ নিতে হবে। ঠিক আছে, সেটার কথাই বলছিলাম যে কোর্সে অ্যাড হওয়ার ব্যাপার যেটা, সেটাই আসলে। আর ফর মেডিকেল এন্ড ডেন্টাল পার্টস আমি যেটা কিনা আমি বলে দিয়েছি যে কিছুক্ষণ আগে, ফলো দ্য ইম্পর্টেন্ট টপিকস অফ সিলেবাস। টপিকস বলতে আমি যে কিছুক্ষণ আগে বললাম যে সিলেবাসটা যেটা দেওয়া আছে, যে প্রিভেনশন অফ ডেন্টাল ক্যারিজ উইথ ফ্লোরাইড, তো এখানে এই টপিকগুলোর আছে এই ডেন্টাল ক্যারিজ কিভাবে মানে ফ্লোরাইড দিয়ে, ফ্লোরাইডের লেভেল কতটুকু থাকতে হবে, এই যে বিষয়গুলো যতটুকু থাকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসে। তো আপনাকে একদম ডিপে ঢুকতে হবে ব্যাপারগুলো এরকম না কিন্তু। ঠিক আছে, এরকম ভাবে মেডিকেলের পার্টে যদি বলি প্রত্যেকটা ক্ষেত্রে একই জিনিস। ধরেন এখানে গতবার একটা জিনিস চেঞ্জ হয়েছিল, যে ভাইরাল ডিজিজের ক্ষেত্রে কোভিডও অ্যাড করে দিয়েছিল প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে কোভিড থেকে কিন্তু প্রশ্ন এসেছিল 42। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলোই কিন্তু, এই যেমন ডিজিজ ডিউ টু ইনফেকশন, ইনফেকশনের কারণে কি কি ডিজিজ হচ্ছে জাস্ট হেডলাইন বলা আছে। তো কোনটার কোনটার কারণে কোন মানে কোন ডিজিজ হচ্ছে, যেমন কালাজ্বরের জন্য মানে দায়ী কে,
ম্যালেরিয়ার জন্য দায়ী কে, ফাইলেরিসিসের জন্য দায়ী কে, র্যাবিসের জন্য দায়ী কে, এই জায়গাগুলোতে কিন্তু সুপারফিশিয়াল কোনো প্রশ্ন আসে, একদম খুব ডিপে গিয়ে কিন্তু কোনো প্রশ্ন আসে না। তার মানে এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে যে জিনিসগুলো আপনারা কিন্তু নিজেও পড়েছেন এই বিষয়গুলো। তাহলে ইম্পর্টেন্ট টপিকগুলো, যে টপিকগুলো আছে, টপিক ধরে একদম বেসিক যে প্রস্তুতির জায়গাটা আছে সেটা পড়লেই কিন্তু হয়েছে। এইভাবে পুরো সিলেবাসটা কভার করবে। আর তুমি বলেই দিয়েছে প্রত্যেকটার জন্য আলাদা করে পিডিএফ থাকবে, প্রত্যেকটা টপিক অনুযায়ী পিডিএফ থাকবে, সেটা ধরে আপনি মানে পড়াশোনা করতে পারবেন। তাহলে কোর্স মডিউল অ্যান্ড ফি, মডিউল দুইটা ভাগে আমি ভাগ করেছি, একটা জেনারেল পার্ট আর হচ্ছে মেডিকেল বা ডেন্টাল পার্ট। জেনারেল পার্টের 100 মার্কের জন্য ক্লাস থাকবে 110টা। কারণ এটা এটা কেন 110টা কেন, এটা কিন্তু স্পেশালটাকে শুধু টার্গেট করে না, স্পেশাল বিসিএস প্লাস একদম ফুল প্রস্তুতি হয়ে যাবে, স্পেশাল প্লাস জেনারেল বিসিএস যেটা, মানে জেনারেল বিসিএস এর জন্য তো এই 100 মার্ক মানে 150 মার্ক, তাই না? অর্থাৎ এই 6টা সাবজেক্টের যে প্রস্তুতি একবারে কমপ্লিট হয়ে যাবে। এমন না যে আপনি স্পেশালের জন্য একবার পড়বেন আবার জেনারেলের জন্য একবার পড়বেন, এরকম ভাবে কিন্তু না। এই 110টা ক্লাস যেটা কিনা আমার প্রিভিয়াসলি রেকর্ডেড করা আছে সেই ক্লাসগুলোই করবেন। স্পেশাল নতুন যে টপিক আপডেটেড যে ক্লাসগুলো আছে সেগুলোও পাবেন। প্লাস 47 সময় আপডেটেড ক্লাস নেওয়া হবে, এই সময় যেটা রানিং চলছে এই ক্লাসগুলো, আপডেটেড ক্লাসগুলো পাবেন। 48তম বিসিএস যখন পরীক্ষা আগে আসবে তখনও আপডেটেড ক্লাস নেওয়া হবে, রিসেন্ট টপিকের ক্লাস নেওয়া হবে, সেই টপিকগুলো পাবেন। প্লাস এক্সাম আছে 75টা এক্সাম, 75 প্লাস আর কি, মূলত এটা বেসিক এক্সামে 75টা ধরা আছে, এর বাইরেও আছে। তাহলে এই জেনারেল পার্ট নিয়েই মূলত মেইন প্রস্তুতিটা শুরু হবে। সেই প্রস্তুতিটা শুরু হবে আমাদের এপ্রিলের 6 তারিখ থেকে। মার্চ মাস চলছে এটা, এপ্রিলের 6 তারিখ থেকে শুরু হবে। এটার ফি যদি আমরা আলাদা করে ধরি তাহলে 4,500 টাকা ফি এটা। আর মডিউল 2 যেটা মেডিকেল বা ডেন্টাল পার্ট, এটা সার্কুলার হওয়ার পরে এটা শুরু হবে মূলত, সার্কুলার পাবলিশ হওয়ার পরে। তবে ভর্তি একসাথেই হইতে পারবেন, ভর্তি কিন্তু একসাথেই হইতে পারবেন। কিন্তু এটার যেটা মানে রুটিনটা মানে ইনকর্পোরেট হবে সার্কুলার হওয়ার পরে, তার আগ পর্যন্ত জেনারেল পার্টের প্রস্তুতি চলতে থাকবে। তবে এটা ফিটা আলাদা করে বলে দেওয়া আছে, দুইটা যোগফল যেটা হবে সেটা টোটাল কোর্স ফি 6,500 টাকা, যেটা আমি শুরুতে বলেছি। তাহলে প্রিপারেশন মডিউল, প্রিপারেশন গাইডলাইন্স পিডিএফ থাকবে। নো থিওরিটিক্যাল ক্লাস, কোনো থিওরিটিক্যাল ক্লাস একদম ডিরেক্ট একদম থিওরি ধরে ধরে পড়ানো এরকম কোনো ক্লাস থাকবে না, কিন্তু গাইডলাইন পিডিএফ থাকবে, ফুল কোর্সের জন্যই থাকবে, সেখান থেকে পড়লেই হবে। এখানে মানে প্রস্তুতি নেওয়ার জন্য মানুষ যেগুলো যতটুকু পড়তে পারে, আমি ইন জেনারেল যদি ধরি যতটুকু পড়তে পারে, বা একটা কোচিং সেন্টার থেকে বা যতটুকু সাপোর্ট পায় ক্লাসের মাধ্যমে হোক আর যেভাবে হোক, যতটুকু সাপোর্ট পায় ফুল সাপোর্টটা এখান থেকে আপনি পিডিএফ এর মাধ্যমে পাবেন। এর বাইরে যে নিজের পড়ার জায়গাটুকু আছে, আমাদের তো স্পেশাল বিসিএস এর প্রস্তুতির সময় তো কোনো ক্লাসের প্রয়োজন হয় না কারোরই, ইনফ্যাক্ট তেমন কারোরই কোনো, শুরুর দিকে যখন 39 বা 42 হয়েছিল, ইনফ্যাক্ট 39-এর সময় কারোর প্রস্তুতি দরকার হয় নাই, কোনো ক্লাসের দরকার হয় নাই। যতটুকু দরকার ওই নিজে থেকেই আমরা পড়তে পারি, কারণ আমরা তো এই জিনিসগুলো পড়ে এসেছি, আমরা এই জিনিসগুলো পড়ে এসেছি। সুতরাং আমাকে এখানে যে একদম ক্লাস ধরে ধরে করতে হবে এমন না, এগুলো সব আপনি করেছেন। আপনার আগের যে যদি গাইড থাকে সেটা থেকেও পড়লে হবে, আপনি যদি মনে করেন না পিডিএফ যেটা আছে বা যেটা দিচ্ছে সামনে, যেটা আসবে বাজারে গাইড বইগুলো আসবে, সেগুলো থেকে পড়লেও আপনার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এক্সাম যেটা থাকবে, এক্সাম এখানে নেওয়া হবে, এটা মেডিকেল পার্টের হয়তো 44টা থাকবে, ডেন্টাল পার্টের 38টা থাকবে। এর বাইরে যদি আরো বেশি প্রয়োজন হয় পরীক্ষা নেওয়া, অ্যাজ মাচ অ্যাজ নিডেড, হ্যাঁ, যতটুকু দরকার হয় সেটা নেওয়া হবে। উইল বি স্টার্টেড at suitable time after পাবলিশিং সার্কুলার। হ্যাঁ, সার্কুলার পাবলিশ হয়ে যাওয়ার পরে তারপরে মেডিকেল বা ডেন্টাল পার্টটা শুরু হবে। তাহলে দেখেন আমি শুরুতেই বলেছিলাম যে যে অন স্পট রেজিস্ট্রেশন চলছে 3,999 টাকা, যদি রেজিস্ট্রেশন করেন 10টা থেকে 12টা, রাত 12টার মধ্যে, 11টা 49-এর মধ্যে রেজিস্ট্রেশন করলে ওই 4,000 টাকায় ফুল কোর্সের অ্যাক্সেসটা পেয়ে যাবে। ঠিক মানে 4,000 টাকা এখানে মানে ডাবল বেনিফিট কিন্তু এখানে আছে। জেনারেল পার্টের জন্য যে 4,500 সেটাও কিন্তু আপনার লাগছে না, মানে এখান থেকে কিন্তু 4,000 টাকাই হয়ে যাচ্ছে, প্লাস মেডিকেল বা ডেন্টাল পার্টটাও কিন্তু ফ্রি থাকছে। তো 6,500 টাকার জায়গায় কিন্তু অন স্পট রেজিস্ট্রেশন যেটা বললাম কি রাত 12টা পর্যন্ত 4,000 টাকায় এটা থাকবে। ঠিক আছে? আর আদার দেন 6,500 টাকা টোটাল কোর্স ফি। তবে এখান থেকে 500 টাকা ডিসকাউন্ট থাকবে আগামী 25 তারিখ পর্যন্ত। ঠিক আছে, আগামী 25 তারিখ পর্যন্ত। তাহলে অন স্পট রেজিস্ট্রেশন 10টা থেকে 12টা যেটা, এই 12টা মানে 11টা 59 পর্যন্ত, সেটা হচ্ছে 4,000 টাকা, মানে 3,999 টাকা। আর এরপরে হচ্ছে 25 মার্চ পর্যন্ত, 25 মার্চ পর্যন্ত 6,000 টাকা থাকবে, মানে টোটাল 6,500 টাকা। একদম এখান থেকে আরো 500 টাকা ডিসকাউন্ট পাবেন 25 মার্চ পর্যন্ত। ঠিক আছে, তারপরে কোনো ডিসকাউন্ট না, যেটা আছে সেটাই, মানে এমন না যে একদম 10-12 হাজার টাকা ফি দিয়ে তারপর ওখান থেকে ডিসকাউন্ট করে, এরকম কোনো
প্রয়োজন নেই, আমি সাধারণত এটা করি না কখনো। সুতরাং যেটা আছে মোটামুটি এখান থেকেই আর কি 6,500 টাকা আছে, এটা ফুল কোর্সের যে ফিটা এটা ফিক্স থাকবে, কিন্তু 25 মার্চের মধ্যে ভর্তি হলে 6,000 টাকায়। আর অন স্পট রেজিস্ট্রেশন, যেটা কিনা আমি অ্যানাউন্সমেন্ট আগেও করেছি, এটা অন স্পটের মধ্যে হইলে আপনি 4,000 টাকায় আপনি পাবেন, মানে টোটাল 2500 টাকা এখানে ডিসকাউন্ট পাবেন অন স্পটের ক্ষেত্রে। তো এতটুকুই আমার পক্ষ থেকে বলার ছিল। আর এটার যেটা ফুল প্ল্যান, এটা খুব শীঘ্রই পাবলিশ করা হবে। হ্যাঁ, ফুল যে প্রিপারেশন প্ল্যান, তার মধ্যে হচ্ছে ফুল প্ল্যানটা একবারে পাবলিশ করা যাচ্ছে না। আমি সাধারণত সব মানে ফুল প্ল্যান একবারে পাবলিশ করে দিই, ডেট টেট সহ পাবলিশ করি। তাই এবার হচ্ছে ডেট সহ তো পাবলিশ করতে পারবো না। জেনারেল পার্ট এবং মেডিকেল বা ডেন্টাল পার্ট আলাদা করে পাবলিশ করা হবে এটা। তার মধ্যে শুরুতে জেনারেল পার্টের ডেট সহ তো দেওয়া হবে মানে কিছুদিন পর্যন্ত, পরবর্তী যখন জেনারেল মানে মেডিকেল বা ডেন্টাল পার্ট যখন ঢোকানো হবে তখন তো আবার ডেট টেট চেঞ্জ হবে আর কি। তো শুরুর দিকে একদম ফুল প্ল্যান থাকবে, কিন্তু ডেট ওয়াইজ ফুল প্ল্যান দেওয়া যাবে না। মানে ফুল প্ল্যানে হয়তো পুরো ডেটটা ইনকর্পোরেট করা যাবে না, ঠিক আছে? পুরো ডেটটা দেওয়া যাবে না, কিন্তু সিলেবাসটাও বা মানে সেই কোর্স প্ল্যানটাও খুব দ্রুত দেওয়া হবে। কিন্তু কোর্স প্ল্যান না দেওয়া হইলেও যতটুকু আছে আমি আলোচনা করেছি। তো এর ভিত্তিতে আপনাকে অন স্পট রেজিস্ট্রেশনটা সুযোগ নিতে হবে। আর যদি এটা সুযোগ না নিতে পারেন তাহলে 25 মার্চ পর্যন্ত 6,000 টাকার যে টোটাল ডিসকাউন্টের সুযোগ রয়েছে সেটা আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু বিষয় ছিল। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন করতে পারেন। ও, আরেকটা বিষয় যেটা আমি ভুলে গেছি, হ্যাঁ, যেটা কিনা আমার পুরাতন যারা স্টুডেন্ট আছেন, হ্যাঁ, যারা প্রিভিয়াসলি ভর্তি হয়েছিলেন বা মানে জেনারেল বিসিএস এর প্রস্তুতি নিয়েছিলেন, তাদের জন্য কিন্তু টোটাল কোর্স ফি 50% পে করলেই তারা কিন্তু এই সুবিধাটা পাবে। হ্যাঁ, প্রিভিয়াসলি যারা মেইন কোর্সে ছিলেন, টোটাল কোর্স ফির 50%, হ্যাঁ, টোটাল কোর্স ফির 50% প্রিভিয়াস মেইন কোর্সের স্টুডেন্টদের জন্য। এটা মেইন কোর্স স্টুডেন্ট যারা থাকবে তাদের জন্য টোটাল কোর্স ফির কিন্তু 50% কিন্তু প্রযোজ্য, ঠিক আছে? মানে টোটাল মানে এই ডিসকাউন্ট আপনারা পাবেন মেইন কোর্সে যারা ছিলেন এর আগে। ওকে, তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করতে পারেন, এখনো করতে পারেন, পরবর্তী ইনবক্সেও করতে পারেন। ওকে, সর্বশেষ আমি আপনাদের প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। আর অন স্পট রেজিস্ট্রেশনের যেটা বিষয়টা ছিল সেটা আবার একটু দেখিয়ে দিই, নাম্বারগুলো এখানে আছে। কেউ কেউ যদি অন স্পট রেজিস্ট্রেশন করতে চান তাদের অপশনটা এখানে। অন স্পট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 6,500 টাকার জায়গায় 4,000 টাকা দিলে ফুল কোর্সের অ্যাক্সেসটা পেয়ে যাবেন।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কথা হবে।